আমি রবি ঠাকুরের বউ এই বইটির একটি অংশ আজকে আমি পড়ে শোনাতে চাই। আমি যে লেখক নই এবং এই লেখাটার উপর যে আমার বিন্দুমাত্র হাত নেই সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এবং অনেক আগেই হয়তো লেখাটা পড়া বন্ধ করে দিয়েছেন। আবার অনেকে হয়তো আমার প্রতি দয়া পরবশ হয়ে কিংবা রবি ঠাকুর আর আমার ব্যক্তিগত জীবনের হাঁড়ি এই যে এইভাবে হাটে ভাঙছি সেই কারণেই লেখাটা থেকে মুখ ফিরিয়ে নেননি। যারা এখনও আমার সঙ্গে আছেন তা সে যে কারণেই হোক তাদের জিজ্ঞেস করছি, মনে আছে কি আপনাদের এই লেখাতে বেশ কিছু আগে আমি বলেছি রবি ঠাকুর আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রশ্নটা যদিও খুবই সহজ, কেন রবি ঠাকুর, কেন তুমি আমাকে বিয়ে করলে? সেই কেনর উত্তর আমার বর আমাকে দেয়নি, দিতে পারেনি। আমি লিখেছিলাম সেই কেনর উত্তর উঁকি ঝুঁকি মারছিল ঠাকুরবাড়ির মেয়ে মহলের টিপ্পনিতে আর চোখের চাউনিতে, নানা রকম বাঁকা কথার চোরাস্রোতে। ডুবুরি যেমন খুঁজে পায় সমুদ্রের অনেক নিচের মণিমুক্ত, তেমনি করে আমি পেয়েছি আমার সেই কেনর উত্তর। এই কেনর উত্তর লুকিয়ে আছে রবি ঠাকুরের জীবনের একান্ত গোপন এক কাহিনীর মধ্যে। সেই গল্প আমি একটু একটু করে জোগাড় করেছি। এই গল্পের মধ্যেই আমার বর রবি ঠাকুরের আর এক পরিচয়, চাঁদের উল্টো পিঠ। একটা কথা, আমি কিন্তু এ গল্প আমার স্বামীর নিন্দে করার জন্য লিখছি না। যা ঘটেছে তা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, কোনো অন্যায় নেই এই কাহিনীর মধ্যে। আমরা তিনজনেই এই ঘটনার শিকার, আমার বর, তার নতুন বৌঠান আর আমি। 1878 সাল আমার বরকে বিলেত যেতে হলো। তখন তার বয়স 17। 19 বছরের নতুন বৌঠান পড়ে থাকলেন জোড়াসাঁকোর বাড়িতে অবহেলার মধ্যে। কেউ তার বন্ধু ছিল না এ বাড়িতে। একমাত্র বন্ধু তার 2 বছরের ছোট দেওর রবি ঠাকুর। তাদের সম্পর্কটা কিন্তু শুধুমাত্র বৌদি দেওরের সম্পর্ক ছিল না। 17 বছরের রবি ঠাকুর, 19 বছরের কাদম্বরী, একজন কবি আর একজন অন্য অসম্ভব একলা মেয়ে, যাকে কেউ ভালোবাসে না। সবাই যাকে বাজার সরকারের মেয়ে বলে নিচু চোখে দেখে, আর যার স্বামীর সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের সম্পর্কে তেমন কোনো আঁট তৈরি হয়নি বলে আমার ধারণা। সব মেয়েরই বুকের মধ্যে ভালোবাসার জন্যে একটা তীব্র তেষ্টা থাকে। আমার তেষ্টা থেকেই সে কথা আমি বুঝতে পেরেছি। নতুন বৌঠানের কোনো বাচ্চা হয়নি। মেয়েরা মা হলে অনেক অভাব পূর্ণ হয়ে যায়। নতুন বৌঠানের মনের ভিতরটা খাঁ খাঁ করত। খুব দুঃখী ছিলেন তিনি। রবি ঠাকুরের ভালোবাসা নতুন বৌঠানের মনের কষ্ট অনেকটাই জুড়িয়ে দিয়েছিল। হঠাৎ যখন তার অনেক ভালোবাসার দেওরটি বিলেতে চলে গেল, কিভাবে দিন কেটেছিল তার, একবারও কি কেউ ভেবে দেখেছে সে কথা? এমনকি 17 বছরের রবি ঠাকুরের কি সে কথা ভাববার সময় ছিল? না, ছিল না। কিন্তু রবি ঠাকুরের কথায় পরে আসছি। প্রথমে নতুন বৌঠানের কথা। 1868 সালে তিনি জ্যোতিরিন্দ্রনাথের বউ হয়ে এ বাড়িতে আসেন, আর 1878 অর্থাৎ 10 বছর পরে তার পরম বন্ধু, প্রিয়তম মানুষটি তাকে ছেড়ে চলে গেল 7 সমুদ্র পেরিয়ে এক অজানা দেশে। কবে এসে ফিরবে, কেমন হয়ে ফিরবে, আর ফিরে তার নতুন বৌঠানকে মনে ধরবে কিনা কিছুই তার জানা নেই। বাড়ির লোকজন সবাই তাকে হেয় করে, কেউ তাকে ভালোবাসে না।
নতুন বৌঠানের বুকের ভিতরটা কতখানি হুহু করত সারাক্ষণ তার প্রিয় মানুষটির জন্য, তা আন্দাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়। একা ঘরে কত নিঃসঙ্গ কান্নাই না তিনি কেঁদেছেন তখন। এই যে 10 বছর তিনি ঠাকুরবাড়ির বউ হয়ে দিন রাত অবহেলা আর চাপা অপমান সহ্য করেছেন, তার মধ্যে তার একমাত্র ঠাকুরপুর মমতাই কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছিল। প্রথম কবছর তো খেলার সাথী, তারপর প্রিয় রবির যখন মাতৃহারা হলো, সেই মাতৃহারা বালকটিকে স্নেহে মায়ায় মমতায় যে মেয়েটি ঘিরে থাকলো, মায়ের অভাব বুঝতে দিল না। সেও তো বালিকাই তখন, কিন্তু তবু যেন রাতারাতি কত বড় হয়ে উঠল সেই মেয়ে, রবি ঠাকুরের সেই নতুন বৌঠান। রবি ঠাকুরের বয়স তখন বছর 12, আর নতুন বৌঠান 14 বছরের। বালিকা বলবো না কিশোরী? আমরা যে তাকে কিশোরী বলতেই ইচ্ছে হচ্ছে, রাধিকা তো ওই বয়সেই রায় কিশোরী হয়ে উঠেছিল, আর আমি তো সে বয়সে মা হয়ে গেছি। একদিন আপনাদের রবি ঠাকুর আমাকে বললেন, বুঝলে ছোট বউ, ছোটবেলায় আমি পান্তা ভাত খেতে ভালোবাসতাম, আর সেই পান্তার স্বাদে যেদিন যুক্ত হতো নতুন বৌঠানের আঙুলের স্পর্শ, অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, সেদিন আর কথা ছিল না। কিন্তু শুধু নতুন বৌঠানের পান্তার মধ্যেই আমার বরের মুগ্ধতা বন্দী হয়ে থাকল না, তার মনের মধ্যে অন্য ঢেউ উঠল। একদিন আমার বর আর আমি একলা বেরিয়েছি বেড়াতে পদ্মার চরে। বিকেলবেলা, আকাশ জুড়ে মেঘ করেছে, সেদিকে তাকিয়ে আপনাদের রবি ঠাকুর বললেন, নতুন বৌঠানের চোখ দুটো এমনভাবে আমার মনের মধ্যে গাঁথা হয়ে আছে যে জল জল করতে থাকে, কিছুতেই ভুলতে পারি না। যদি আঁকতে পারতুম তো বারবার তার চোখ দুটিকে আঁকতুম। আসলে আমার বর তার নতুন বৌঠানকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল, খুব কাঁচা বয়সে। আর নতুন বৌঠান, বলতেই হবে সে কথা? না, আমি বলতে চাইনি। আমি যদি লেখক হতুম বলতে পারতুম। যা বলা যায় না, বলতে নেই, তাও লেখকরা কেমন সুন্দর করে বলতে পারেন। শুধু একটা কথা না বলে পারছি না, রবি ঠাকুর যখন 17 বছর বয়সে হঠাৎ বিলেত চলে গেল, 19 বছরের নতুন বৌঠান তখন কত যে কষ্ট পেয়েছিল তা লিখে বোঝাতে পারবো না। আপনাদের রবি ঠাকুর কিন্তু অত কষ্ট পাননি, কথা আগেও বলেছি না। তিনি তো নতুন দেশ, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর কত মজার মধ্যে গেলেন। কয়েকটি মেয়ের সঙ্গে কম বেশি ভালোবাসাও তো হলো। তখন কি একবারও তার নতুন বৌঠানের কথা মনে পড়েছিল? কি করছে, কেমন করে দিন কাটছে নতুন বৌঠানের জোড়াসাঁকোর অবহেলায় অপমানে? আমাকে নতুন বৌঠান সম্পর্কে কত সময় কত কথাই তো বলেছেন আপনাদের রবি ঠাকুর, কিন্তু কোনো কোনো কথা আবার বলেননি। বেশ বুঝতে পারতুম বলতে চাইছেন না। তিনি যা বলেছেন আমাকে তার চেয়ে অনেক বেশি বলেননি। কতটা বলতে হয় আর কোথায় দাঁড়ি টানতে হয় সে কথা তার মতো করে আর কে জানে। বিলেতের তরুণী মহলে যখন আমার বরের প্রতিষ্ঠার কানাঘুষো এসে পৌঁছচ্ছে জোড়াসাঁকোর বাড়িতে, তখন সেই বাড়িতেই কেমন ছিলেন তার নতুন বৌঠান, কী নিয়ে কিভাবে কাটছিল তার দিন রাত। নতুন বৌঠানের বয়স তখন 20 ছুঁই ছুঁই। তার প্রাণের মানুষটি বিলেত চলে যাবার পর তিনি ছিলেন ঠাকুরবাড়ির সবচেয়ে একলা মানুষ, এবং অপবাদের অপমানে তাকে বয়ে চলতে হচ্ছিল যে তিনি বাঁজা, তার কোনোদিনও বাচ্চা হবে না। মাথা নিচু করে সমস্ত অপবাদ মেনে নিয়ে নতুন বৌঠানের এই দিন যাপন। তিনি একটি জিনিস মনে প্রাণে চাইছিলেন, কেউ তাকেও ভালোবাসুক। সেই ভালোবাসা তিনি পেলেন
ছোট্ট উর্মিলার কাছ থেকে। কে এই ছোট্ট মেয়ে উর্মিলা, যাকে বুকে করে বেঁচে থাকতে চাইলেন নতুন বৌঠান? উর্মিলা হলো আমার বরের নদিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে। নিঃসন্তান নতুন বৌঠান বুকে টেনে নিলেন এই মেয়েটিকে। উর্মিলার কাছ থেকে তিনি পেলেন একটি শিশুর নিখাদ ভালোবাসা। নতুন বৌঠানই এই শিশুকে দেখতেন, শুনতেন, খাওয়াতেন, পড়াতেন। নতুন বৌঠানের ঘর ছিল বাইরে, তেতলার ছাদে। বাড়ির অন্দরমহলের বাইরে থাকতেই তিনি সবচেয়ে আরাম পেয়েছিলেন। শুনেছি ওই ছাদের ঘরে একাই থাকতেন তিনি উর্মিলাকে নিয়ে, যেন তাঁরই মেয়ে উর্মিলা। বাড়ির অন্দরমহলের সঙ্গে মা মেয়ের তেমন সম্পর্ক ছিল না, কিন্তু এই সুখ সইল না নতুন বৌঠানের ভাগ্যে। তেতলার ছাদের ওই ঘরের পাশেই ছিল নিচে যাওয়ার লোহার সিঁড়ি। নতুন বৌঠানের চোখের আড়ালে ছোট্ট উর্মিলা একাই নামতে গেল সেই সিঁড়ি দিয়ে। শীতের সন্ধে, জায়গাটা অন্ধকার। উর্মিলার পা গেল ফসকে। লোহার সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সে পড়ে গেল নিচে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেল। আর জ্ঞান ফিরল না উর্মিলার। এই ঘটনার পরে যা হওয়ার তাই হলো। একে তো বাঁজা, তাই অপয়া, অলক্ষ্মী। ঠাকুরবাড়ির মেয়ে মহলে এক ঘরে হয়ে গেলেন নতুন বৌঠান। তার মুখ দেখলেও অকল্যাণ হয় এমন রটনাও শোনা গেল ঠাকুরবাড়ির অন্দরমহলে। একদিন শান্তিনিকেতনে আপনাদের রবি ঠাকুরের মুখেই শুনেছিলুম এই ঘটনার পরে নতুন বৌঠান কেমন ছিলেন সেই কথা। কি গম্ভীরভাবে বলেছিলেন তিনি কথাগুলো। ওর মুখের কথা যতটুকু মনে আছে এইখানে লিখে দিলুম। এই ঘটনার পর নতুন বৌঠান আরও নিঃসঙ্গ হয়ে গেল। কারোর সঙ্গে আর তেমন মিশত না। বিলেত থেকে ফেরার কিছুদিনের মধ্যেই এক নতুনভাবে বউ ঠাকুরনকে আবিষ্কার করলাম। এই মেয়ে যেন তার সমস্ত ঘর কন্যা, সমস্ত কর্তব্যের তলায় একটা সুড়ঙ্গ কেটে সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে একটা গোপন শোকের মন্দির তৈরি করে তারই মধ্যে আশ্রয় নিয়েছে। সেখানে তার স্বামী বা কারো কোনো অধিকার নেই। উনি 1.5 বছর পর বিলেত থেকে ফিরলেন। যে নতুন বৌঠানকে উনি ফেলে গিয়েছিলেন আর যার কাছে ফিরে এলেন, তারা কি একই মানুষ? তা কি হতে পারে কখনো? তার সেই নতুন বৌঠানকে আর কি সে আগের মতো ভালোবাসবে? এই ভয়, অনিশ্চয়তা তো নতুন বৌঠানের মনেও ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মনের মেঘ কেটে গেল। বিলেত থেকে ফিরেই নতুন বৌঠানের তেতলার ছাদের ঘরের সামনে বাগান করতে শুরু করলেন তার প্রিয় ঠাকুরপো। সেই বাগান তৈরির গল্প একদিন আমাকে উনি শুনিয়েছিলেন শিলাইদহে। সে এক বর্ষার সন্ধে, তেরে নামল বৃষ্টি। উনি বসেছিলেন শোবার ঘরে জানলার পাশটিতে। কুঠি বাড়ির সামনে ধুধু পদ্মার চর। জানলার পাশটাতে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। পাশে পাথরের টেবিলে জ্বলছে একটি সামাদান। সেই আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে ওকে। আমি সেই দিকে তাকিয়ে বসে আছি, কাছেই খাটের উপর। উনি বললেন, বিলেত থেকে ফিরে নতুন বৌঠানের সঙ্গে বাগান করতে শুরু করলাম। এই কাজটি করতে নতুন বৌঠাক আমাকে খুব উৎসাহ দিল। নিজের মধ্যে যে শোকের মন্দিরটি সে তৈরি করেছিল, তারই ভিতর নিঃসঙ্গ নির্বাসনে দিন কাটাচ্ছিল। সেখান থেকে আমার সঙ্গে বাগান তৈরির কাজে তাকে বের করে আনলাম। লতা পাতা, ফুল ফল, পাখির ডাক ছাড়া এই কাজটা সম্ভব হতো না। আমি ওর কথা শুনে হঠাৎ বলে ফেললুম, ওসব ডাকের কোনো মানেই হতো না তোমার ভালোবাসার ডাক না থাকলে। উনি খুব ধীরে ধীরে বললেন, খুব ভালোবাসতাম নতুন বৌঠানকে। বউ ঠাকুরনও আমাকে খুব ভালোবাসত। তারপর আরও কথা বললেন উনি।
ওই একবারই, আর কখনো বলেননি। বললেন সেই সব দিনগুলির কথা খুব মনে পড়ছে, সেই সুন্দর দিনগুলোকে যদি সোনার খাঁচায় বন্দি করে রাখতে পারতাম। বিলেত থেকে ফিরেই নতুন বৌঠানের চোখের দিকে তাকিয়ে একটি কথা আমি বুঝতে পেরেছিলাম, নতুন বৌঠান কোনোদিনও মুখ ফুটে বলেননি, আমি কিন্তু অনুভব করেছিলেন বৌঠান এক অসহায় একাকিত্ব এবং ঠাকুরবাড়ির নানা তির্যক অপমান থেকে একটা মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে, আর তার ভিতরটা ছটফট করছে। ছোট বউ, আমি ছাড়া ঠাকুরবাড়িতে আর কেউ ছিল না যে নতুন বৌঠানের মনের খোঁজ রাখত। এই কথাটা আমি বিলেত থেকে ফেরার পরেই প্রথম সঠিকভাবে উপলব্ধি করলাম। নতুন বৌঠান আমার সঙ্গে হাত মিলিয়ে বাগান তৈরি করল। আমি বললাম, বৌঠান, বাগানে তো ফুল ফল লতা পাতায় ভরে উঠেছে, এবার তুমি বাগানের একটা নাম দাও। নতুন বৌঠান একটুও না ভেবে বলল, ঠাকুরপো, তুমি থাকতে আমি দেব নাম। আমি একটুও না ভেবে বললাম, নন্দনকানন। বৌঠানের নামটি ভারী পছন্দ হলো। আমরা তখন শরৎকালের এক বিকেল বেলায় বাগানের মাঝখানটিতে দাঁড়িয়ে। বৌঠান মুখে কিছু বলল না, শুধু একবার তাকালো আমার চোখের দিকে। সেই দৃষ্টি আমার মনে থাকবে চিরকাল। বাইরে বৃষ্টি তখন প্রায় ধরে এসেছে। আমি ভাবলুম, এই একান্ত ব্যক্তিগত কাহিনী উনি আর বেশি দূর আমাকে বলতে চান না। আমি খাট থেকে নেমে টেবিলে সেজের আলোটা একটু উস্কে দিলুম, আর উনি তখনই বললেন, কোনো একদিন একটা গল্প লিখব যেখানে বৌঠান আর আমার এই বাগান করার ব্যাপারটা থাকবে। কি নাম দেবে সেই গল্পের? নষ্টনীর। নষ্টনীর? বাগান নিয়ে গল্প, আর তার নাম নষ্টনীর? আমি তো অবাক। সে তুমি বুঝবে না ছোট বউ, গল্পটা তো বাগান নিয়ে হবে না। বাগানটা থাকবে, কিন্তু গল্পটা হবে এক নারীর গল্প। যে নারী চারিদিক থেকে আক্রান্ত, তার জন্যে এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করে দিয়ে সে হাহাকার করে উঠতে পারে। বাগানটা তার হৃদয়ের মধ্যে একটু একটু করে মরে গেল। সেই মেয়েটির স্বামী, তিনিও কি বোঝেন না মেয়েটির মনের কষ্ট? তার স্বামীর মনের কথা দিয়েই তো শেষ হবে আমার সেই গল্প। কি তার স্বামীর মনের কথা? আমি প্রশ্ন না করে পারলুম না। কেন জানি না, আমার সারা বুক জুড়ে তখন ছড়িয়ে পড়েছে তীব্র এক যন্ত্রণা, আর ভয় করছে। কিসের ভয়? রবি ঠাকুর বললেন, ধরো আমার সেই গল্পের একেবারে শেষে নিঃশব্দে স্বামীটি ভাবছে, আমি কোথায় পালাবো? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করে, নির্জন বন্ধুহীন প্রবাসে তাকে সঙ্গদান করব কি করে? যে স্ত্রীর মধ্যে অন্তরের মধ্যে অন্য পুরুষের ভাবনা, তাকে বুকের কাছে ধরে রাখার যন্ত্রণা কতদিন সহ্য করতে পারব? যে আশ্রয় চূর্ণ হয়ে গেছে, তার ভাঙা ইঁটগুলো আমাকেই বাকি জীবন কাঁধে করে বয়ে বেড়াতে হবে। রবি ঠাকুর আবার চুপ করলেন। আমি হঠাৎ বুঝলাম, পায়ের তলায় কোনো মাটি নেই আমার। আমার বুক ঘামে ভিজে যাচ্ছে। আমার ধীরে ধীরে মনে হলো, ওর নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ক্রমে বুঝতে পারছিলেন তার স্ত্রীর সঙ্গে প্রিয় দেওরটি প্রেমে পড়েছে, আর তার স্ত্রীও ভালোবাসার মতো একটি মানুষ পেয়েছেন এই সংসারে। সে বিষয়েও আমার মনে হয় তার কোনো সন্দেহ ছিল না। এক অদ্ভুত মানুষ ছিলেন তিনি। তিনি হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেয়েছেন, তবু আমার বর আর ওর স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরও গভীর, আরও ঘনিষ্ঠ করে দেওয়ার পিছনেও তিনি সব দেখছিলেন, সব বুঝছিলেন।
তবু এমন নাটক লিখলেন যাতে উর্বশীর ভূমিকার অভিনয় করলেন নতুন বৌঠান, আর মদনের ভূমিকায় আপনাদের রবি ঠাকুর। এ তো আগুনে ঘি ঢালা। এখানেই থেমে থাকেননি সেই অদ্ভুত মানুষটি। তিনি লিখলেন আর এক নাটক, অলীক বাবু। সেই নাটকের নায়ক আমার বর, নায়িকা নতুন বৌঠান। দুপুরবেলা খাটে শুয়ে শুয়ে এই নাটকের মহড়া দিতেন নতুন বৌঠান আর তার ঠাকুরপো। অলীকবাবু আমি পড়েছি। জ্যোতিরিন্দ্রনাথ তার স্ত্রীকে দিয়ে এই কথাগুলো তার প্রিয় ঠাকুরপোকে বলিয়েছেন। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করে মুক্ত কণ্ঠে বলবো, 1,00,000 বার বলবো, তুমিই আমার স্বামী। 100 বার বলবো, 1,000 বার বলবো, 1,00,000 বার বলবো, আমি তোমার স্ত্রী। আমি যতবার পড়েছি এই লাইনগুলো আমার বুক কেঁপে উঠেছে। ভাগ্যিস আমার বিয়ের অনেক আগে এই অভিনয় হয়েছিল ঠাকুরবাড়িতে। আমার সামনে হলে আমি সহ্য করতে পারতুম না, খুব কষ্ট হতো আমার। তবে এখন আর হয় না, এখন মনে মরচে পড়ে গেছে। আমি তো লাইনগুলো শুধু পড়েছি, তবু মনে হয়েছে এসব নতুন বৌঠানের মনের কথা। আমার বরেরও নিশ্চয়ই ভালো লেগেছিল তার সবচেয়ে ভালোবাসার মেয়েটির মুখে এই কথাগুলি। হতে পারে অভিনয়, সে তো শুধু আপাতভাবে। এ তো একেবারে ভেতরের কথা, যে বলছে তার কাছে, যাকে বলছে তার কাছেও। জ্যোতিরিন্দ্রনাথ সব জেনেও কি করে ঘটালেন এমন ঘটনা? তিনি কি ভালোবাসতে পারেননি তার স্ত্রীকে? তাই তিনি চাইছিলেন অন্য কেউ তাকে ভালোবাসুক? এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না কোনো দিন। শুধু এ বিষয়ে আমি নিশ্চিত, আমার স্বামীর জীবনে যদি নতুন বৌঠানের মতো কেউ না আসতেন, তাহলে তিনি আজ যা হয়েছেন এবং পরে যা হতে চলেছেন তা তিনি হতে পারতেন না। রবি ঠাকুরের জীবনে আমি তার স্ত্রী, তার ছেলেমেয়ের মা, তার সংসারের কাজের লোক। নতুন বৌঠান তো তার ভালোবাসার মানুষ, তার প্রেরণা। এইটুকু বুঝে মেনে নিতে অসুবিধে কোথায়?